সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো। সেই সাথে তোমাদের পড়াশোনাও চালিয়ে যাচ্ছ। রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণীর অনলাইন জীববিদ্যা দ্বিতীয় পত্রের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে রয়েছি ডক্টর ফাহমিদা আক্তার কস্তুরী, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আজকের পাঠটি মূলত জীববিদ্যা দ্বিতীয় পত্রের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। আজকে বিষয়ের শিরোনাম রক্ত ও সঞ্চালন, বিষয় কোড 179। আজকের পাঠ চতুর্থ অধ্যায়, মানব শারীরতত্ত্ব, রক্ত ও সঞ্চালন। আজকে তোমাদের তৃতীয় ক্লাস। আজকের পাঠের আলোচ্য বিষয়সমূহ, আজকে আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমটি হলো মানুষের হৃৎপিণ্ডের গঠন, দ্বিতীয়টি হলো হৃদস্পন্দন এবং তৃতীয়টি হলো কার্ডিয়াক চক্র। এই পাঠ শেষে তোমরা আসলে কি শিখবে, অর্থাৎ আজকের পাঠের শিক্ষণ গুলো হলো হৃৎপিণ্ড এর গঠন বর্ণনা করতে পারবে, হার্টবিটের দশাসমূহ ব্যাখ্যা করতে পারবে, হার্টবিট নিয়ন্ত্রণে এসেনিউট, এভিনিউট এবং পার্কিনসিয়াসের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। আমি আবারও বলছি, হৃৎপিণ্ডের গঠন বর্ণনা করতে পারবে, হার্টবিটের দশাসমূহ ব্যাখ্যা করতে পারবে, হার্টবিট নিয়ন্ত্রণে এসেনিউট, এভিনিউট এবং পার্কিনসিয়াসের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে তোমাদের আমি একটি বাড়ির কাজ দিয়েছিলাম। চলো দেখি বাড়ির কাজটি একটু মিলিয়ে নিই। বাড়ির কাজের বিষয়টি ছিল রক্ত, প্লাজমা ও লসিকার মধ্যে পার্থক্য লিপিবদ্ধ করা। তো চলো আমরা একটু দেখে নিই। রক্ত হলো লাল বর্ণের পরিবহন কলা, লসিকা হলো সাদা বর্ণের পরিবহন কলা, আর প্লাজমা, তোমরা জানো যে প্লাজমা হলো রক্তেরই একটি উপাদান। রক্তের কোষবিহীন তরল পদার্থ বা উপাদান যা হালকা হলুদ বর্ণের। রক্ত রক্তনালীতে একটি সুনির্দিষ্ট চাপে প্রবাহিত হয়। লসিকা লসিকানালীতে চাপহীন প্রবাহিত হয়। প্লাজমা রক্তনালীতে সুনির্দিষ্ট চাপে প্রবাহিত হয়। রক্ত প্লাজমা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকা নিয়ে গঠিত। লসিকা প্লাজমা ও শ্বেত রক্তকণিকা নিয়ে গঠিত। প্লাজমা হলো খনিজ লবণ, দ্রবীভূত প্রোটিন ও জীবনের প্রয়োজনীয় অন্যান্য সব উপাদান নিয়ে গঠিত। রক্তে হিমোগ্লোবিন থাকে, লসিকাতে কোনো হিমোগ্লোবিন নেই, প্লাজমাতে হিমোগ্লোবিন অনুপস্থিত। রক্ত অধিক পরিমাণ প্রোটিন, ক্যালসিয়াম ও ফসফরাস যুক্ত। লসিকা অল্প পরিমাণ প্রোটিন, ক্যালসিয়াম ও ফসফরাস যুক্ত। প্লাজমাতেও কি রয়েছে? অধিক পরিমাণ প্রোটিন, ক্যালসিয়াম ও ফসফরাস যুক্ত। বিভিন্ন বস্তু পরিবহনের মাধ্যমে পুষ্টি, রেচন ও শ্বসন কাজে এবং অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে প্রতিরক্ষা কাজে অংশগ্রহণ করে রক্ত। লসিকা কি করে? দেহের যেসব কলায় রক্ত পৌঁছাতে অক্ষম, লসিকা সেসব কলায় পুষ্টি ও অক্সিজেন সরবরাহ করে, চর্বি শোষণ করে, প্রতিরক্ষা কাজে অংশগ্রহণ করে। প্লাজমা কি করে? বিভিন্ন বস্তু পরিবহনের মাধ্যমে পুষ্টি, রেচন ও শ্বসন কাজে এবং অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে প্রতিরক্ষা কাজে অংশগ্রহণ করে। রক্ত জমাট বাঁধতে পারে, লসিকা জমাট বাঁধতে পারে না। প্লাজমা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বাড়ির কাজটি আমার আজকের এই উত্তরের সাথে মিলিয়ে নিলে নিশ্চয়ই তোমরা সবাই সঠিক করে বাড়ির কাজটি করতে পেরেছো। তোমরা যারা বাড়ির কাজটি করেছো
আমি আশা রাখি তোমরা প্রত্যেকেই বাড়ির কাজটি করেছো এবং তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন মূল পাঠে চলে আছি। আজকের পাঠের প্রথম আলোচনার বিষয়বস্তু হলো হৃৎপিণ্ড। চলো আমরা হৃৎপিণ্ড সম্পর্কে জেনে নিই। মানব রক্ত সংবহন তন্ত্রের অন্যতম একটি অঙ্গ হলো হৃৎপিণ্ড এবং এটি সর্বদা একটি ছন্দময় সংকোচন ও প্রসারণের মাধ্যমে সারা দেহে রক্ত সঞ্চালিত করে। রক্তকে রক্তনালিকা সমূহের ভিতর দিয়ে সঞ্চালনের জন্য হৃৎপিণ্ড মানব দেহে জীবন্ত পাম্প যন্ত্র হিসাবে কাজ করে। ভ্রূণে অন্যান্য প্রধান অঙ্গ সৃষ্টির অনেক পূর্বেই হৃৎপিণ্ডের সৃষ্টি হয় এবং গর্ভাবস্থায় চতুর্থ সপ্তাহ থেকেই হৃদস্পন্দন শুরু হয়। মিনিটে 70 বার এবং 70 বছর একজন লোক যদি বেঁচে থাকেন তাহলে তার জীবনকালে 250 কোটি বার এই হৃৎপিণ্ড স্পন্দন ঘটায়। হৃৎপিণ্ড তুলনামূলক খুব ছোট অঙ্গ হলেও এটি কি করে 1 মিনিটের সামান্য কিছু বেশি সময়ের মধ্যে সমুদ্র রক্ত, অর্থাৎ তোমরা জানো যে একজন সুস্থ মানুষের দেহে 5 থেকে 6 লিটার রক্ত থাকে, তাকে সমগ্র দেহে কি করে পাম্প করতে পারে। এবং প্রাপ্তবয়স্ক হৃৎপিণ্ড গড়ে প্রতিদিন প্রায় 7500 লিটার রক্ত সমগ্র দেহে সঞ্চালন করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই হৃৎপিণ্ডের ছবি দেখতে পাচ্ছ। আমরা এখন এর অবস্থান ও আকার আকৃতি সম্পর্কে একটু জেনে নিই। বক্ষ গহ্বরের মধ্য মিডিয়াস্টিনিয়াম অঞ্চলের কিঞ্চিত বাম দিকে হৃৎপিণ্ড অবস্থিত। তোমরা ছবিতে দেখো যে বক্ষ গহ্বরের মধ্য মিডিয়াস্টিনিয়াম অঞ্চলের কিঞ্চিত বাম দিকে এই হৃৎপিণ্ড অবস্থিত এবং বক্ষ যে কশেরুকা রয়েছে বা থোরাসিক কশেরুকা, 5 থেকে 8 নাম্বার বরাবর ডায়াফ্রামের উপরে 2 ফুসফুসের মধ্যস্থলে হৃৎপিণ্ডটি সামান্য বাম দিকে হেলানো অবস্থায় থাকে। তোমরা এখানে ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এটি লালচে খয়েরি বর্ণের ত্রিকোণাকার মোচার মতো, অনেকটা হলো কলার মোচার মতো। এর চওড়া ঊর্ধ্বমুখী অংশকে বলে ভিত্তি। তোমরা ছবিতে দেখো যে উপরের এই যে চওড়া অংশ, এটাকে বলে ভিত্তি বা বেস, এবং ক্রমশ সরু নিম্নমুখী যে অংশ, এটাকে আমরা বলি অ্যাপেক্স বা শীর্ষ। তোমরা ছবিতে নিশ্চয়ই বুঝতে পারলাম। একজন পূর্ণবয়স্ক মানুষের হৃৎপিণ্ডের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং এর প্রস্থ হলো 9 সেন্টিমিটার। হৃৎপিণ্ডের গড় ওজন 300 গ্রাম। তবে স্ত্রীলোকের পুরুষের চেয়ে 1/3 কম হয় এর ওজন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো যে হৃৎপিণ্ডকে সম্মুখ দিক থেকে দেখতে কেমন, তোমরা স্লাইডে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এর পরের স্লাইডে আমরা দেখি যে পশ্চাৎ দৃশ্য, পিছন দিকে হৃৎপিণ্ডটা দেখতে আসলে কেমন। হৃৎপিণ্ডের আবরণ। হৃৎপিণ্ডের চারদিকে একটি পাতলা শক্ত দ্বিস্তরী আবরণী থাকে। একে কি বলা হয়? পেরিকার্ডিয়াম। এই পেরিকার্ডিয়াম 2 ভাগে বিভক্ত। প্রথমটি হচ্ছে দেখো তন্তুময় পেরিকার্ডিয়াম এবং দ্বিতীয়টি হলো সেরাস পেরিকার্ডিয়াম। তোমরা পাশে দেখো ছবিতে তোমরা দেখতে পাচ্ছ ফাইব্রাস পেরিকার্ডিয়াম বা তন্তুময় পেরিকার্ডিয়াম, আর তারপরে যে অংশটুকু সেটুকু হচ্ছে সেরাস পেরিকার্ডিয়াম। এখন দেখো যে এই সেরাস পেরিকার্ডিয়াম আবার দুটো স্তরে বিভক্ত, পেরাইটাল এবং হচ্ছে ভিসারাল স্তর। তোমরা ছবিতে নিশ্চয়ই বুঝতে পারলে। তন্তুময় পেরিকার্ডিয়াম বা হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম, এটি হৃৎপিণ্ডের সবচেয়ে বাইরের আবরণী। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যেটা হৃৎপিণ্ডের সবচেয়ে বাইরের আবরণী। এই আবরণী তন্তু বা ফাইবার দ্বারা গঠিত। এরপরে চলে আসি সেরাস পেরিকার্ডিয়াম। এটি ফাইব্রাস পেরিকার্ডিয়ামের ভিতরের দিকে হৃৎপিণ্ডকে ঘিরে রাখে। এটি দুটি স্তর আমি আলোচনা করলাম, যে পেরাইটাল স্তর এবং হলো ভিসেরাল স্তর। পেরাইটাল স্তর এটি সেরাস পেরিকার্ডিয়ামের বাইরের দিকের স্তর, ভিসেরাল এটি সেরাস পেরিকার্ডিয়ামের ভিতরের দিকের স্তর। এখন তোমরা ছবিতে দেখো যে পেরাইটাল
এবং এই ভিসারাল, এই দুটার মাঝে একটি ফাঁকা গহ্বর বা আমরা ক্যাভিটি দেখতেছি, এটাকে বলে পেরিকার্ডিয়াল ক্যাভিটিতে পেরিকার্ডিয়াল ফ্লুইড নামক তরল পদার্থ দ্বারা পূর্ণ থাকে। পেরিকার্ডিয়াল ফ্লুইড পেরিকার্ডিয়াল স্যাককে কি করে আর্দ্র রাখে, সেই সাথে কি করে হৃৎপিণ্ডকে তাপ, চাপ ও ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে, হৃৎপিণ্ডের সংকোচনকে সহজসাধ্য ও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। হৃৎপিণ্ডের প্রাচীর। হৃৎপিণ্ডের প্রাচীর অনৈচ্ছিক পেশি ও যোজক কলা দ্বারা গঠিত। এর প্রাচীর গঠনকারী পেশিকে বলা হয় কার্ডিয়াক পেশি বা হৃৎপেশি। এ পেশির সংকোচন ও প্রসারণ ইচ্ছাধীন নয়। হৃৎপিণ্ডের প্রাচীর 3 স্তর বিশিষ্ট: এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। আমরা এখন হৃৎপেশির বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু আলোচনা করি। এই পেশির কোষগুলো হলো নলাকার এবং এই পেশির অনুপ্রস্থ ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। তোমরা দেখো এগুলো হচ্ছে নলাকার এবং এতে অনুপ্রস্থ ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। কোষগুলো শাখার সাহায্যে যুক্ত থাকে। দেখো নলাকার কোষগুলো একটার সঙ্গে আরেকটা শাখার সাথে যুক্ত রয়েছে। এই পেশিতে কার্যগত সিনসাইটিয়াম থাকে। সাধারণত একটি নিউক্লিয়াস থাকে, ছবিতে দেখো একটি নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসটি অবশ্যই কেন্দ্রে থাকে। কোষের সূক্ষ্ম পেশিতন্তু বা মায়োফাইব্রিল এর গায়ে আড়াআড়ি রেখা থাকে, কিন্তু পেশিতন্তুগুলো পরস্পরের সাথে অনিয়মিতভাবে যুক্ত থেকে জালের মতো গঠন সৃষ্টি করে এবং এই যে জালের মতো গঠন সৃষ্টি করে এটাই হচ্ছে হৃৎপেশির একটি অনন্য বৈশিষ্ট্য। এবং এই বৈশিষ্ট্যের জন্য সে কি করতে পারে? সংকোচনশীলতা, উদ্দীপনা গ্রহণ এবং ছন্দশীলতা দেখাতে পারে। হৃৎপিণ্ডের প্রাচীর 3 স্তর বিশিষ্ট: এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং হচ্ছে এন্ডোকার্ডিয়াম। আচ্ছা, এগুলো একটু আলোচনা করি। যে এপিকার্ডিয়াম, এটি পাতলা, স্বচ্ছ এবং যোজক কলা নির্মিত এবং সবচেয়ে বাইরের স্তর। এর স্তরে কি থাকে? বিক্ষিপ্ত ভাবে চর্বিগুলো লেগে থাকে। মায়োকার্ডিয়াম, এটি কার্ডিয়াক পেশি নির্মিত হৃৎপ্রাচীরের মধ্যবর্তী স্তর। কার্ডিয়াক পেশি হলো দৃঢ় প্রকৃতির, এগুলো হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণকে সক্রিয় ভূমিকা পালন করে। এন্ডোকার্ডিয়াম, এটি যোজক কলা নির্মিত, এটি হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের অন্তঃপ্রাচীর গঠন করে, হৃৎকপাটিকা সমূহকে ঢেকে রাখে, রক্তবাহিকার সাথে হৃৎপিণ্ডের অবিচ্ছিন্ন সংযোগ ঘটায়। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ। হৃৎপিণ্ড হলো 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এর মধ্যে উপরের দুটি হলো অলিন্দ এবং নিচের দুটি হলো, দেখো এদেরকে বলা হয় নিলয়। নিচের দুটি অলিন্দকে দেহের অবস্থান অনুসারে ডান অলিন্দ এবং বাম অলিন্দ বলে। ঠিক এমনি ভাবেই দেহের অবস্থানের উপর ভিত্তি করে এদেরকে ডান নিলয় ও বাম নিলয় বলে। অলিন্দের তুলনায় নিলয়ের দেওয়াল পুরু এবং পেশিবহুল। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে অলিন্দের তুলনায় নিলয়ের দেওয়াল হলো পুরু এবং পেশিবহুল। আবার তোমরা নিচে দেখো যে ডান নিলয় থেকে বাম নিলয় হলো তুলনামূলকভাবে অনেক বড় এবং এর পেশিগুলো হচ্ছে তোমার প্রায় 3 গুণ পুরু। ডান অলিন্দ এবং বাম অলিন্দ আন্তঃনিলয়িক পর্দা দ্বারা পৃথক। আবার নিচে তোমরা দেখো ডান নিলয় এবং বাম নিলয় আন্তঃনিলয়িক পর্দা দ্বারা পৃথক। তোমার ছবিতে দেখতে পাচ্ছ অ্যাট্রিয়াল সেপ্টাম এবং নিচে হচ্ছে ভেন্ট্রিয়াল সেপ্টাম। এবং হৃৎপিণ্ডের এই বিভাজন বাইরের দিক থেকে করোনারি সালকাস নামক খাতের মাধ্যমে দৃশ্যমান হয়। এবার আমরা এই প্রকোষ্ঠ চারটিকে পৃথক পৃথক ভাবে একটু আলোচনা করি। ডান অলিন্দ। ছবিতে দেখো যে ডান দিকের এই প্রকোষ্ঠটি তুলনামূলকভাবে বড় ও পাতলা দেওয়াল বিশিষ্ট।
এই প্রকোষ্ঠের ভিতরে অ্যাসিনিউট বা পেসমেকার নামে একটি পেশিখণ্ড থাকে। এখান থেকে হৃদস্পন্দন শুরু হয়। ডান অলিন্দ ঊর্ধ্ব মহাশিরা বা সুপিরিয়র ভেনা কাভা, তোমরা ছবিতে দেখো, এর মাধ্যমে দেহের সম্মুখ অঞ্চল থেকে এবং নিম্ন মহাশিরা বা ইনফেরিয়র ভেনা কাভা থেকে দেহের পশ্চাৎ অঞ্চল থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত গ্রহণ করে। এছাড়া করোনারি শিরা ও করোনারি সাইনাসের মাধ্যমে হৃৎপিণ্ডের প্রাচীর থেকে ফিরে আসা কার্বন ডাই অক্সাইডও গ্রহণ করে। কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দ থেকে অলিন্দ ও নিলয় ছিদ্রের মাধ্যমে ডান নিলয়ে উন্মুক্ত হয়। তোমরা ছবিতে দেখো যে এখান থেকে নিচের দিকে চলে আসে। এই ছিদ্রপথে একমুখী কপাটিকা ট্রাইকাস্পিড থাকে। তোমরা দেখো এখানে এই ছিদ্রটার এখানে অলিন্দ এবং নিলয়ের ছিদ্রপথে এখানে ট্রাইকাস্পিড কপাটিকা রয়েছে। এরপরে আসি আমরা বাম অলিন্দ। বাম অলিন্দ ছোট এবং পুরু প্রাচীর বিশিষ্ট। বাম অলিন্দ ফুসফুসীয় শিরার মাধ্যমে ফুসফুস থেকে ফিরে আসা অক্সিজেন যুক্ত রক্ত গ্রহণ করে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এখানে যে পালমোনারি ভেইন বা ফুসফুসীয় শিরার মাধ্যমে ফুসফুস থেকে ফিরে আসা অক্সিজেন যুক্ত রক্ত গ্রহণ করে। বাম অলিন্দ নিলয় ছিদ্রের মাধ্যমে বাম নিলয়ে রক্ত প্রেরণ করে। এখান থেকে এখানে রক্ত প্রেরণ করে। এখানে কি থাকে? বাইকাস্পিড কপাটিকা বা মাইট্রাল কপাটিকা থাকে। এটিরও রক্ত প্রবাহ হচ্ছে একমুখী। কপাটিকাগুলোর এক প্রান্ত অলিন্দ নিলয়িক ছিদ্রের মুখে এবং অপর প্রান্ত নিলয়ের দেওয়াল থেকে উত্থিত কর্ডি টেন্ডিনি নামক তন্তুস্থলে যুক্ত থাকে। এই যে তোমরা ছবিতে এখানে দেখতে পাচ্ছ। এরপরে রাইট ভেন্ট্রিকেল, ডান নিলয়। ডান নিলয় বাম নিলয় অপেক্ষা কিছুটা বড়। ডান নিলয় অলিন্দ নিলয় ছিদ্রের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দ থেকে সংগ্রহ করে। ডান নিলয়ের সম্মুখ হতে ফুসফুসীয় ধমনী উৎপন্ন হয়, যার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান নিলয় হতে ফুসফুসে চলে যায়। তোমরা ছবিতে দেখো ডান নিলয় থেকে এই পালমোনারি আর্টারির মাধ্যমে কোথায় চলে যাচ্ছে? ফুসফুসে চলে যাচ্ছে। এই ধমনীর মুখে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা থাকে, যা রক্ত ডান নিলয়ে ফেরত আসতে দেয় না। তোমরা ছবিতে দেখো এখানে সেমিলুনার কপাটিকা রয়েছে, যাকে পালমোনারি ভালভ বলা হয়। বাম নিলয়। হৃৎপিণ্ডের বাম নিলয়ের প্রাচীর তুলনামূলকভাবে পুরু। বাম নিলয়ের মুখ হতে সিস্টেমিক মহাধমনী উৎপন্ন হয়। এর মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত দেহের বিভিন্ন অঙ্গে প্রেরিত হয়। তোমরা ছবিতে দেখো এর মাধ্যমে, এইটার মাধ্যমে অঙ্গ বিভিন্ন অঙ্গে রক্ত প্রেরিত হয়। এখানে কপাটিকা থাকে, এটা হলো সেমিলুনার কপাটিকা। তোমরা দেখো এখানে একটি কপাটিকা রয়েছে, এর নাম হলো সেমিলুনার কপাটিকা। একে এওরটিক কপাটিকাও বলা হয়। নিলয় প্রাচীরের গাত্র হতে কতগুলো মাংসল পেশি নিলয় প্রকোষ্ঠে অভিক্ষেপিত অবস্থায় থাকে। এদেরকে তোমরা ছবিতে দেখো যে নিলয় প্রাচীর থেকে যে অভিক্ষেপ গুলো বের হয়েছে, এগুলোকে কি বলা হয়? এদেরকে কলামনি কর্নি বলা হয়। এখন এখানে তোমাদের ছোট প্রশ্ন আসতে পারে যে তোমরা এখানে দেখলা যে ডান নিলয় থেকে বাম নিলয়ের প্রাচীর অনেক পুরু। প্রশ্নটা হলো যে হৃৎপিণ্ডের বাম নিলয়ের প্রাচীর ডান নিলয়ের প্রাচীর অপেক্ষা পুরু কেন? আচ্ছা, এটা নিয়ে একটু আলোচনা করি। দেখো যে হৃৎপিণ্ডের ডান নিলয় থেকে রক্ত কোথায় যাচ্ছে? ফুসফুসে। তোমরা ছবিতে দেখো ডান নিলয় থেকে রক্ত কোথায় যাচ্ছে? ফুসফুসে যাচ্ছে পালমোনারি আর্টারির মাধ্যমে। এক্ষেত্রে কি হচ্ছে যে ডান নিলয় থেকে ফুসফুস অনেক কাছে থাকার জন্য কি হচ্ছে? খুব কম শক্তি প্রয়োগ করে রক্ত পাঠানো হচ্ছে। আবার দেখো তোমরা হৃৎপিণ্ডের বাম নিলয় থেকে সমগ্র দেহে রক্ত প্রেরিত হচ্ছে এওর্টার মাধ্যমে। এর ফলে কি হচ্ছে? অনেক বেশি শক্তি প্রয়োগ করতে হচ্ছে। ফলে সমপরিমাণ রক্ত প্রেরণ করলেও ডান নিলয় থেকে বাম নিলয়ে বেশি কাজ করতে হচ্ছে এবং এই কর্মদক্ষতার তারতম্যের কারণে বাম নিলয়ের প্রাচীরে অঙ্গ সংস্থানিক পরিবর্তন ঘটছে। অর্থাৎ বাম নিলয়ের প্রাচীর ডান নিলয়ের প্রাচীর অপেক্ষা অধিক পুরু। হৃৎপিণ্ডের প্রধান গাঠনিক উপাদান সমূহ দেখো তোমরা এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে অর্ট্রা, পালমোনারি শিরা, বাম অলিন্দ,
বাম নিলয় প্রত্যেকটা অংশ তোমরা এখানে দেখতে পাচ্ছ। হৃৎপিণ্ডের প্রধান গাঠনিক উপাদান সমূহ তোমরা দেখো, এওর্ট্রা, পালমোনারি ফিরা, পালমোনারি ধমনী, বাম অলিন্দ, বাম নিলয়, বাইকাসপিড, ট্রাইকাসপিড, কর্ডিটেন্ডিনি, সেমিলুনার কপাটিকা, ডান অলিন্দ, ডান নিলয়, দেখতে পাচ্ছ। তারপর হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা, ইনফেরিয়র ভেনা কেভা, রক্তবাহিকা আমরা এখানে দেখতে পাচ্ছি। হৃৎপিণ্ডের কপাটিকা। মানব হৃৎপিণ্ডের বিভিন্ন ছিদ্রপথ ভাল্ব বা কপাটিকা দ্বারা সুরক্ষিত থাকে। হৃৎপিণ্ডের প্রাচীরের এন্ডোকার্ডিয়াম স্তর ভাঁজ হয়ে কপাটিকা গঠন করে। সকল কপাটিকা একমুখী রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করে। আমরা দেখি এখানে 4 ধরনের কপাটিকা আমরা দেখতে পাচ্ছি। অলিন্দ নিলয় কপাটিকা, এটা 2 ধরনের, বাইকাসপিড, ট্রাইকাসপিড। সেমিলুনার কপাটিকা, এওর্টিক এবং হচ্ছে পালমোনারি। টিবেসিয়াস বা করোনারি কপাটিকা এবং ইউস্টেশিয়ান কপাটিকা। তোমরা এখানে ছবিতে কপাটিকা গুলো দেখতে পাচ্ছ। ট্রাইকাসপিড, মাইট্রাল বা বাইকাসপিড, পালমোনারি কপাটিকা এবং এওর্টিক ভালভ বা এওর্টিক কপাটিকা। বাইকাসপিড কপাটিকা হৃৎপিণ্ডের বাম অলিন্দ ও বাম নিলয়ের মধ্যে সংযুক্ত ছিদ্রপথ। তোমরা এখানে ছবি দেখো, হৃৎপিণ্ডের বাম অলিন্দ এবং বাম নিলয়ের মধ্যে সংযুক্ত ছিদ্রপথ বাইকাসপিড বা মাইট্রাল কপাটিকা দ্বারা সুরক্ষিত থাকে। কপাটিকার আয়তন 4 থেকে 6 বর্গ সেন্টিমিটার। এই কপাটিকা কর্ডিটেন্ডিনি, তোমরা দেখতে পাচ্ছ যে এইটাই হলো কর্ডিটেন্ডিনি নামক তন্তু দ্বারা নিলয়ের প্রাচীরের এই যে পেশিগুলো, এগুলোকে বলে কোলামনিকর্নির সাথে যুক্ত থাকে। এবার ট্রাইকাসপিড, এটা হচ্ছে ডান অলিন্দ ও ডান নিলয়ের মধ্যে সংযুক্ত যে এই যে ছিদ্রপথ, এখানে ট্রাইকাসপিড কপাটিকা দ্বারা সুরক্ষিত থাকে। কপাটিকার আয়তন হচ্ছে 7 থেকে 9 বর্গ সেন্টিমিটার এবং এই কপাটিকাও কর্ডিটেন্ডিনি নামক তন্তু দ্বারা নিলয়ের প্রাচীরের কোলামনিকর্নির সাথে যুক্ত থাকে। এবার আসি এওর্টিক ভালভ বা এওর্টিক কপাটিকা। তোমরা ছবিতে দেখো, বাম নিলয় ও সিস্টেমিক মহাধমনীর মাঝের ছিদ্রপথে অর্ধচন্দ্রাকৃতি অর্থাৎ সেমিলুনার এওর্টিক কপাটিকা দ্বারা সুরক্ষিত থাকে। অধিকাংশ মানুষের এই কপাটিকা ত্রিপত্র বিশিষ্ট হয়, তবে 1 থেকে 2% মানুষের এটা কি হতে পারে, দ্বিপত্র বিশিষ্ট হতে পারে। পালমোনারি কপাটিকা, তোমরা ছবিতে দেখো যে পালমোনারি ভালভের ছবি, ডান নিলয় ও পালমোনারি ধমনীর সাথে ছিদ্রপথে এটি এই কপাটিকা দ্বারা কি থাকে, সুরক্ষিত থাকে। এটা হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি এবং ত্রিপত্র বিশিষ্ট কপাটিকা। টিবেসিয়াস বা করোনারি কপাটিকা। করোনারি সাইনাস ও ডান অলিন্দের সংযোগস্থলে অর্ধচন্দ্রাকৃতির টিবেসিয়াস কপাটিকা থাকে। এটি ভ্রূণীয় সাইনোএট্রিয়াল কপাটিকার ক্ষয়প্রাপ্ত অংশ, তবে অনেক ক্ষেত্রে এই কপাটিকা সম্পূর্ণরূপে অনুপস্থিত থাকে। ইউস্টেশিয়ান কপাটিকা। নিম্ন মহাশিরা ও ডান অলিন্দের সংযোগস্থলে ইউস্টেশিয়ান কপাটিকা থাকে, তবে গর্ভকালীন সময় ব্যতীত এই কপাটিকায় বিশেষ কোনো কাজ থাকে না। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ কপাটিকা গুলো নিয়ে আলোচনা করলাম। তো আমাদের মনে রাখার সুবিধার্থে আমরা একটু ছক করে যদি আমরা লিপিবদ্ধ করি, তাহলে আমরা কি করতে পারি, তাড়াতাড়ি এগুলো আমরা মনে রাখতে পারি। দেখো এখানে আমরা ছকে লিপিবদ্ধ করেছি নাম, অবস্থান, বৈশিষ্ট্য এবং কাজ। বাইকাসপিড কপাটিকা বা মাইট্রাল কপাটিকা বা দ্বিপত্রী কপাটিকা, এর অবস্থান হচ্ছে কোথায়, বাম এট্রিয়াম ও বাম ভেন্ট্রিকলের সংযোগস্থলে। বৈশিষ্ট্য হলো 2 পাল্লাযুক্ত কপাটিকা। কাজ কি করে, বাম এট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকলে রক্ত প্রবাহে সাহায্য করে এবং এর বিপরীত প্রবাহে বাধা দেয়। ট্রাইকাসপিড কপাটিকা বা ত্রিপত্রী কপাটিকা, ডান এট্রিয়াম ও ডান ভেন্ট্রিকলের সংযোগস্থলে। 3 পাল্লাযুক্ত কপাটিকা।
এর কাজ হলো কি, ডান এট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকলে রক্ত প্রবাহে সাহায্য করে এবং এর বিপরীত প্রবাহে বাধা দেয়। এওরটিক কপাটিকা, বাম ভেন্ট্রিকল ও এওরটার সংযোগস্থলে এর অবস্থান এবং বৈশিষ্ট্য হলো এটা হলো অর্ধচন্দ্রাকার বা সেমিলুনার কপাটিকা। এর কাজ হলো কি, বাম ভেন্ট্রিকল থেকে এওরট্রায় রক্ত প্রবাহে সাহায্য করে এবং এর বিপরীত প্রবাহে বাধা দেয়। পালমোনারি কপাটিকা, ডান ভেন্ট্রিকল ও পালমোনারি ধমনীর সংযোগস্থলে এর অবস্থান এবং এর বৈশিষ্ট্য হলো এটাও অর্ধচন্দ্রাকার সেমিলুনার কপাটিকা। ডান ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনীতে রক্ত প্রবাহে সাহায্য করে এবং এটাও কি করে, বিপরীত প্রবাহে বাধা দেয়। টিবেসিয়ান বা করোনারি কপাটিকা, করোনারি সাইনাস ও ডান এট্রিয়ামের সংযোগস্থলে। সেমিলুনার কপাটিকা, করোনারি সাইনাস থেকে ডান এট্রিয়ামে রক্ত প্রবাহে সাহায্য করে এবং এর বিপরীত প্রবাহে বাধা দেয়। ইউস্টেশিয়ান কপাটিকা, ইনফিরিয়র ভেনা কেভা ও ডান এট্রিয়ামের সংযোগস্থলে এর অবস্থান, এটাও সেমিলুনার কপাটিকা। এর কাজ হলো ইনফিরিয়র ভেনা কেভা থেকে ডান এট্রিয়ামে রক্ত প্রবাহে সাহায্য করে এবং এর বিপরীত প্রবাহে বাধা দেয়। হৃৎপিণ্ডের বিশেষ ধরনের সহযোগী কলা। সহযোগী কলা কি এবং কোনগুলো আমরা একটু জেনে নিই। প্রথমে যে মানুষের হৃৎপিণ্ড মায়োজেনিক, অর্থাৎ স্নায়ুতন্ত্র বা হরমোন কিংবা অন্য কোনো উদ্দীপনা ছাড়াই এরা কি করে, নিজ থেকে হৃদস্পন্দন তৈরি করতে পারে। হৃৎপিণ্ডের কিছু রূপান্তরিত হৃদপেশি দ্রুত হৃদস্পন্দন উৎপাদন করতে পারে এবং দ্রুত বিস্তারে সক্ষম, যা হচ্ছে হৃৎপিণ্ডের মাঝে মায়োজেনিক প্রকৃতির কারণেই ঘটে থাকে। হৃৎপিণ্ডের এই বিশেষ ধরনের হৃদপেশি সমূহকে আমরা সম্মিলিতভাবে কি বলি, জাংশনাল টিস্যু বা সহযোগী কলা বলে থাকি। তো এইগুলো কোনগুলো আমরা একটু দেখে নিই, যে এসেনোট, এভিএন বা এভিনোট, বান্ডল অফ হিস, বান্ডল অফ হিসের ডান ও বাম শাখা এবং পার্কিনজিয়াস। আমরা ছবিটা এখানে দেখে নাও যে এসেনোট এইখানে অবস্থান, তারপরে হচ্ছে এভিনোট, তারপর হচ্ছে বান্ডেল অফ হিস আন্তঃনিলয়িক পর্দার ভিতর দিয়ে, তারপরে এর শাখা প্রশাখা এবং এরপরে দেখো যে পার্কিনজি তন্তু। তো এসেনোট তোমরা দেখো যে ডান অলিন্দের প্রাচীরে ঊর্ধ্ব মহাশিরার প্রবেশ পথের পাশে এটা অবস্থিত। এই যে এখানে দেখতে পাচ্ছ এসেনোট, একে কি বলা হয়, প্রাকৃতিক পেসমেকার বলা হয় এবং এটা দেখতে অনেকটা হচ্ছে বেনানা বা কলার মতো। এর দৈর্ঘ্য হচ্ছে 10 থেকে 30 মিলিমিটার এবং প্রস্থ হচ্ছে 5 থেকে 7 মিলিমিটার এবং পুরু হচ্ছে 1 থেকে 2 মিলিমিটার। এরপরে আসি এভিনিউট, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ ডান অলিন্দ নিলয় প্রাচীরে করোনারি সাইনাসের নিকটে এটা অবস্থিত। এর আকার অনেক ছোট, হ্যাঁ, এটা হচ্ছে তোমার দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার হতে পারে, প্রস্থ হচ্ছে 3 মিলিমিটার থেকে 5 মিলিমিটার এবং এর পুরুত্ব হচ্ছে 1 মিলিমিটার। একে বলা হয় সংরক্ষিত পেসমেকার। এবার বান্ডল অফ হিস, হৃৎপিণ্ডের আন্তঃনিলয় প্রাচীরের দৈর্ঘ্য বরাবর অবস্থিত। তোমরা দেখো যে এটা আন্তঃনিলয় প্রাচীর, এখানেই এটা অবস্থিত। এটি একটা বিশেষ ধরনের তন্তু যা বাম ও ডান শাখায় বিভক্ত হয়ে পার্কিনজি তন্তুর সাথে মিলিত হয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে হলুদ রঙের দুই দিকে চলে গেল, বাম এবং ডান শাখায় চলে গেল। এরপর পার্কিনজি আঁশ, বান্ডল অফ হিস থেকে সৃষ্ট এই তন্তুগুলো হৃৎপিণ্ডের প্রাচীরে জালিকার মতো অবস্থিত থাকে। এই যে দুই পাশে দেখো পেপিলারি পেশির ভিতরে, এগুলো হলো পার্কিনজি তন্তু। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এতক্ষণ যে আলোচনা করলাম যে হৃৎপিণ্ডের অন্তর্গঠন, এটা আমরা একটু ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখে আসি। The human heart has 4 chambers. The 2 upper chambers are the atria and the 2 lower chambers are the ventricles. The interatrial septum separates the 2 atria and the interventricular septum is the partition between the 2 ventricles. The right atrium and right ventricle are connected through a tricuspid valve. As the name suggests, it has 3 leaflets or cusps.
On the other side, the left atrium and ventricle are connected through a bicuspid valve. The bicuspid valve is also called the mitral valve because of its resemblance to a bishop's two-sided mitre or hat. The leaflets of these atrioventricular valves are connected to fibrous tissue called the chordae tendineae, which in turn are attached to papillary muscles. Contraction and relaxation of these muscles make the valves open and close. There are also valves at the opening of the pulmonary trunk and the aorta. These are called the pulmonary valve and the aortic valve, respectively. Because of their crescent moon shape, these two valves are also called semilunar valves. The characteristic double-up sound of the heartbeat is produced during the closing of the heart valves. The thickness of the walls of the four heart chambers varies with their functions. The walls of the atria are thinner than those of the ventricles, as the blood needs to be pumped into adjacent ventricles only. The left ventricle pumps blood a greater distance at higher pressure. Therefore, the wall of the left ventricle is thicker than that of the right ventricle. The sinoatrial node, atrioventricular node, bundle of HIS and Purkinje fibers represent the specialized cardiac tissue. These fibers are autoexcitable as they have the potential to generate electrical activity without any external stimuli. This makes the heart beat continuously. শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আমরা এতক্ষণ হৃৎপিণ্ডের গঠন নিয়ে আলোচনা করলাম, ছোট্ট একটা ভিডিও দেখলাম। চলো আসলে হৃৎপিণ্ডের কাজ কি, সে কি করে। প্রতিটি কোষে অক্সিজেন, খাদ্য কি শর্করা, প্রোটিন, ফ্যাট এগুলোকে কি করে পৌঁছে দেয়। কার্বন ডাই অক্সাইড যুক্ত দূষিত রক্ত কোথায় পৌঁছায়? ফুসফুসে পৌঁছে দেয়। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং আমরা অসুস্থ হলে যখন আমরা কি করি, কোনো ওষুধ সেবন করি, সে কি করে যে রক্তের মাধ্যমে প্রতিটি প্রান্তে ওষুধ পৌঁছে দেয়। শরীরের মেটাবলিজম নিয়ন্ত্রণে সাহায্য করে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আলোচনা করব হৃদস্পন্দন বা হার্টবিট এবং সেই সাথে কার্ডিয়াক সাইকেল বা কার্ডিয়াক চক্র নিয়ে আমরা আলোচনা করব। চলো আমরা আলোচনায় যাই। হৃদস্পন্দন বা হার্টবিট। হৃৎপিণ্ডের অলিন্দ ও নিলয়দ্বয়ের কি হচ্ছে? পর্যায়ক্রমিক সংকোচন ও প্রসারণ হচ্ছে। কিন্তু এই পর্যায়ক্রমিক সংকোচন ও প্রসারণকে কি বলে? হৃদস্পন্দন বা হার্টবিট বলে। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সমূহের সংকোচনকে আমরা কি বলি? সিস্টল এবং প্রসারণকে বলি ডায়াস্টল। হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের ফলে রক্তদেহের ভিতরে কি থাকে? গতিশীল থাকে। হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দনে কতগুলো ধারাবাহিক ঘটনা সংঘটিত হয়, যেগুলো কি হয়? পরবর্তী স্পন্দনের পুনরাবৃত্তি ঘটায়। হৃৎপিণ্ডের প্রতি স্পন্দনে হৃৎপিণ্ডের পরিবর্তনগুলোর যে চক্রাকার পুনরাবৃত্তি ঘটে তাকে আমরা কি বলি? হৃদচক্র বা কার্ডিয়াক চক্র। এখন একজন সুস্থ মানুষের হৃদস্পন্দন প্রতি মিনিটে হচ্ছে 70 থেকে 80 বার, অর্থাৎ গড়ে হচ্ছে 75 বার। কার্ডিয়াক চক্রের সময়কাল তাহলে কত হবে? দেখো, 0.8 সেকেন্ড। প্রতি স্পন্দনে হৃৎপিণ্ডের একবার সংকোচন ও একবার প্রসারণ ঘটে। মানুষের হৃৎপিণ্ডের হৃদচক্রটি 4টি ধাপে কিন্তু সংঘটিত হয়। সংকোচন প্রসারণের মাধ্যমে হৃৎপিণ্ডের অভ্যন্তরে কিভাবে রক্ত সংবহন হচ্ছে তা একটু আমরা এবার বর্ণনা করব। তো শিক্ষার্থীরা পরের স্লাইডে চলে আসি। হৃদচক্র চলাকালীন হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সংবহন প্রণালী। হৃদচক্রের ঘটনাবলীকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। দেখো, অলিন্দের ডায়াস্টল, অলিন্দের সিস্টল, নিলয়ের সিস্টল, নিলয়ের ডায়াস্টল। আমরা দেখো ছবিতে আমরা এই 4টি ধাপ আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথম ছবিটি হলো দেখো, যেটি হচ্ছে অলিন্দের প্রসারণ বা ডায়াস্টল। দ্বিতীয়টি হচ্ছে অলিন্দের সংকোচন বা সিস্টল।
তৃতীয়টি হচ্ছে নিলয়ের সংকোচন বা সিস্টল এবং চতুর্থটি হচ্ছে নিলয়ের প্রসারণ বা ডায়াস্টল। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা একটি একটি করে এই দশাগুলো একটু আলোচনা করি। শুরুতেই অলিন্দের ডায়াস্টল। তোমরা ছবিতে দেখো যে এই সময়ে অলিন্দদ্বয়, ডাল অলিন্দ এবং বাম অলিন্দ দুটোই কি অবস্থায় রয়েছে? প্রসারিত বা শিথিল অবস্থায় রয়েছে। এবং রক্ত যেন অলিন্দ থেকে নিলয়ে আসতে না পারে সেই জন্য দুটি কপাটিকা দেখো, ট্রাইকাস্পিড এবং বাইকাস্পিড, দুটো কপাটিকায় কি থাকে এই সময়? বন্ধ থাকে। অলিন্দের ভিতরে এই সময় কি হয়? যেহেতু প্রসারিত অবস্থায় রয়েছে সেই জন্য চাপ কমে যায়। ফলে দেহের বিভিন্ন অংশ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ঊর্ধ্ব মহাশিরা, দেখো ঊর্ধ্ব মহাশিরা বা সুপিরিয়র ভেনা কেভা এবং নিম্ন মহাশিরা বা ইনফেরিয়র ভেনা কেভা দিয়ে ডান অলিন্দে কি করছে? প্রবেশ করছে। এবং অপর অংশে যদি আমরা বাম অলিন্দের দিকে চলে আসি, এখানে এসে দেখতে পাচ্ছি যে ফুসফুসীয় শিরা, এখানে দেখো ফুসফুসীয় শিরা দিয়ে ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত বাম অলিন্দে প্রবেশ করছে। প্রবেশ করার পর কি হচ্ছে দেখো, যে সময় হৃৎপিণ্ডের পেশি থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কি হচ্ছে? করোনারি সাইনাসের মাধ্যমে ডান অলিন্দে কিন্তু আসছে। এখানে যে হৃৎপিণ্ডের উপরে যে করোনারি শিরা রয়েছে, করোনারি সাইনাস রয়েছে, সেখান থেকে কি হচ্ছে? রক্ত আবার ডান অলিন্দে আসছে। এবং এই যে দশাটা, এই দশার সময় হচ্ছে কত? 0.7 সেকেন্ড। অর্থাৎ আমরা যদি সংক্ষিপ্ত ভাবে বলি তাহলে কি হচ্ছে? অলিন্দের প্রসারণ বা ডায়াস্টলে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কি হচ্ছে? ডান অলিন্দে আসছে এবং অক্সিজেন যুক্ত রক্ত কোথায় আসছে? বাম অলিন্দে আসছে। অলিন্দের সিস্টল, দ্বিতীয় ধাপ। এই অধ্যায়ে কি হচ্ছে দেখো, যে অলিন্দদ্বয়, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে এখানে অলিন্দদ্বয় সংকুচিত অবস্থায় হয়েছে। এবং যখন সংকুচিত অবস্থায় থাকে তখন ট্রাইকাস্পিড ভালভ এবং বাইকাস্পিড ভালভ দুটোই কি হচ্ছে? উন্মুক্ত হচ্ছে। কিন্তু ঠিক এই সময় দেখো পালমোনারি ধমনী এবং সিস্টেমিকে যে সেমিলুনার কপাটিকা থাকে, এই কপাটিকা দুটো তখন কিন্তু বন্ধ অবস্থায় থাকছে। এর ফলে কি হচ্ছে? যে অলিন্দ মধ্যস্থ চাপ এখানে বেড়ে যাচ্ছে। ফলে ডান অলিন্দ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান নিলয়ে আসতেছে। ঠিক অপরদিকে দেখো যে বাম অলিন্দ থেকে অক্সিজেন যুক্ত রক্ত বাম নিলয়ে প্রবেশ করছে। এবং এই দশার সময়কাল হচ্ছে 0.1 সেকেন্ড। এবারে তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে দেখো কি হচ্ছে? এটাকে আমরা বলছি নিলয়ের সিস্টল। তোমরা দেখো এই অবস্থায় নিলয় দুটি পুরো দেখো, ডান নিলয় এবং বাম নিলয় দুটি রক্তপূর্ণ অবস্থায় সংকুচিত হচ্ছে। হওয়ার ফলে কি হচ্ছে? এই মুহূর্তে ট্রাইকাস্পিড এবং বাইকাস্পিড কপাটিকা দ্বয় বন্ধ থাকে। বন্ধ হওয়ার সময় যে শব্দ তৈরি হয় সেটাকে বলা হচ্ছে লাফ। এবং এই সময় তোমরা দেখো যে সেমিলুনার কপাটিকা দুটোই কিন্তু খোলা। এখানে দেখো পালমোনারির, এখানে পালমোনারি ভালভ এবং অ্যাওর্টিক ভালভ এই দুটোই কিন্তু কি হচ্ছে? খোলা থাকছে। নিলয়ের মধ্যস্থ চাপ বেড়ে যাচ্ছে, দুটোতে চাপ বেড়ে যাচ্ছে এবং নিলয় থেকে রক্ত কি হচ্ছে? বাইরের দিকে সঞ্চালিত হচ্ছে। অর্থাৎ দেখো যে ডান নিলয় থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনীতে চলে যাচ্ছে, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। এবং বাম নিলয় থেকে অক্সিজেন যুক্ত রক্ত মহাধমনীতে দেখো প্রবেশ করছে। এবং এই দশার সময় হলো 0.3 সেকেন্ড। অর্থাৎ এই তৃতীয় ধাপে নিলয়ের সংকোচন বা সিস্টলে কি হচ্ছে? ডান নিলয় থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনীতে চলে যাচ্ছে এবং বাম নিলয় থেকে অক্সিজেন যুক্ত রক্ত মহাধমনীতে প্রবেশ করছে। এবং এই সময়ে লাফ শব্দের সৃষ্টি হচ্ছে। এবার চলে আসলাম চতুর্থ ধাপ, যেটা হচ্ছে নিলয়ের ডায়াস্টল। এই সময় দেখো তোমরা ছবিতে যে নিলয় দুটো কি অবস্থায় রয়েছে? প্রসারিত অবস্থায় রয়েছে। এবং বাইকাস্পিড ও ট্রাইকাস্পিড কপাটিকা এই মুহূর্তে কি হয়েছে? খোলা অবস্থায় রয়েছে। এবং সেমিলুনার কপাটিকা, যেহেতু তোমরা জানো যে রক্তের কপাটিকা গুলোর কাজ হলো একমুখী রক্ত প্রবাহ,
সেমিলুনার কপাটিকা দুটো কি হয়েছে, বন্ধ হয়ে যাচ্ছে, এবং এই বন্ধ হওয়ার সময় যে শব্দ হয় সেটাই হলো ডাফ। নিলয় মধ্যস্থ চাপ এখানে কি হচ্ছে, কমে যাচ্ছে, ফলে অলিন্দদ্বয় থেকে রক্ত পুনরায় নিলয়ে আবার প্রবেশ করছে। ডান অলিন্দ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান নিলয়ে এবং বাম অলিন্দ থেকে অক্সিজেন যুক্ত রক্ত বাম নিলয়ে সঞ্চালিত হয়, এবং এ দশার সময়কাল হচ্ছে 0.5 সেকেন্ড। যদি সংক্ষিপ্ত করে বলি তাহলে হচ্ছে যে নিলয়ের প্রসারণ বা ডায়াস্টল, সেখানে কি হচ্ছে, নিলয়ে পুনরায় রক্ত প্রবেশ করছে এবং হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন প্রক্রিয়া চলতে থাকে। একটি সিস্টল ও একটি ডায়াস্টলের সমন্বয়ে প্রতি 0.7 প্লাস 0.1 সেকেন্ড অথবা 0.3 প্লাস 0.5 সেকেন্ডে একটি হৃদস্পন্দন বা কার্ডিয়াক চক্র সম্পন্ন হচ্ছে। হৃদস্পন্দনের সময় যে শব্দ শোনা যায় সেগুলো বললাম লাফ এবং ডাফ। সিস্টলের শুরুতে অলিন্দ ও নিলয়ের কপাটিকা বন্ধের সময় যে শব্দ সেটা হচ্ছে লাফ, এবং সিস্টলের শেষে সেমিলুনার ভালভ বন্ধ হওয়ার সময় যে শব্দ তা হলো ডাফ। অর্থাৎ নিলয়ের সিস্টল হলো লাফ এবং নিলয়ের ডায়াস্টল হলো ডাফ, এবং এই লাফ ডাফ শব্দ আমরা কি করি, শুনতে পাই। কার্ডিয়াক চক্রের নিয়ন্ত্রণ। একজন পূর্ণবয়স্ক মানুষের হৃৎপিণ্ড প্রতি মিনিটে 70 থেকে 80 বার কি হয়, স্পন্দিত হয়, এবং গড় হলো 75 বার। অলিন্দদ্বয় যখন সংকুচিত হয়, নিলয়দ্বয় তখন কি হয়, প্রসারিত হয়। এভাবেই সংকোচন প্রসারণে একটি ছান্দিক গতিতে কি হচ্ছে, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলোর মধ্য দিয়ে রক্ত সঞ্চালিত হচ্ছে এবং তা সারা দেহে রক্ত প্রবাহকে সচল করে রাখছে। হৃৎপিণ্ডের এই সংকুচিত প্রসারিত হওয়া হাড়, স্নায়ু উদ্দীপনা ও হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের সিম্প্যাথেটিক অংশ হৃৎপিণ্ডের সংকোচনের হার বাড়ায় এবং প্যারাসিম্প্যাথিক অংশ সংকোচনের হার কি করছে, কমায়। আবার দেখো যে এড্রিনালিন বা থাইরক্সিন হরমোনের ক্রিয়া কি করে, স্পন্দনের হারকে বাড়ায়। তবে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ সৃষ্টি করার জন্য এর গঠনে শত প্রণোদনাকারী ও সমন্বয়কারী কয়েকটি অংশ রয়েছে, যেগুলোকে আমরা কি বলতেছি, জাংশনাল টিস্যু। বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই এই হৃৎপিণ্ডের ক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হওয়াকে তাই কি বলা হয়, মায়োজেনিক নিয়ন্ত্রণ। হৃৎপিণ্ডের দেয়ালের কিছু রূপান্তরিত হৃৎপেশি মায়োজেনিক প্রকৃতির, যাদেরকে আমরা কি বলি, সংযোগী টিস্যু বলে থাকি। এখন দেখো যে এই সংযোগী টিস্যু বা জাংশনাল টিস্যু গুলো কিভাবে কার্ডিয়াক চক্রকে নিয়ন্ত্রণ করে, আমরা সেটাই একটু আলোচনা করি। প্রথমে হলো এসএ নোড, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এসএ নোড, সেটা কি করে, এসএ নোডকে আমরা কি বলি, প্রাকৃতিক পেসমেকার। এটার অবস্থান কোথায়, এসএ নোড ডান অলিন্দের উপরের দিকে দেয়ালে, যেখানে সুপিরিয়র ভেনা ক্যাভা প্রবেশ করে তার সন্নিকটে অবস্থিত এক গুচ্ছ হলো বিশেষায়িত হৃদপেশি কোষ। এরা কি করে, অলিন্দে ছান্দিক গতি সৃষ্টির তাড়না তৈরি করে। হৃৎপিণ্ডের কোষসমূহের বৈদ্যুতিক তাড়নার যে সক্ষমতা তৈরি হয় তা এসএ নোড থেকেই শুরু হয়। এই জন্য এসএ নোডকে কি বলা হয়, প্রাথমিক গতি উৎপাদকও বলা হয় বা প্রাইমারি পেসমেকারও বলা হয়। স্নায়বিক ও হরমোনাল নিয়ন্ত্রণ ছাড়াই এই এসএ নোড স্বভাবগতভাবেই প্রতি মিনিটে কি হয়, 100 বার বিট করে, হৃদস্পন্দন সংগঠনের বৈদ্যুতিক তাড়না সৃষ্টি করে। এসএ নোডের তন্তুগুলো সরাসরি অলিন্দের পেশিতন্তুর সাথে কি থাকে, যুক্ত থাকে, সেজন্য এসএ নোডে শুরু হওয়ার কার্যক্রম বা উদ্দীপনা তাৎক্ষণিকভাবে অলিন্দের দেয়ালের পেশিতে ছড়িয়ে পড়ে। এবার এভি নোড বা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, এ কি করে দেখো, যে বিশেষায়িত হৃদপেশি কোষগুলো দ্বারা সৃষ্ট এভি নোড ডান অলিন্দের পিছনের দেয়ালে কপাটিকার ঠিক পিছনে, অর্থাৎ ডান অলিন্দ নিলয়ের মধ্যবর্তী পর্দায়ের নিকটে এটি অবস্থিত। এটা কি করে, এসি নোড হতে যে উৎপন্ন স্নায়ু তাড়নার ঢেউ সেটাকে এভি নোডকে সক্রিয় করে, ফলে এভি নোড উদ্দীপিত হয়ে হৃদস্পন্দনের ভূমিকা রাখে। বান্ডল অফ হিস, এভি নোডের পিছনে এভি বান্ডেল বা বান্ডেল অফ হিস অবস্থান। এভি বান্ডেল গঠিত হয় বহুমাত্রিক ক্ষুদ্র ফসিকল দ্বারা। এটি এভি নোড থেকে উদ্দীপনা গ্রহণ করে এবং নিলয়ের দেওয়ালে সঞ্চালিত করে। পারকিনজি তন্তু,
পারকিনজি তন্তু বান্ডেল অফ হিস থেকে উৎপন্ন হয়ে নিলয়ের দেয়ালের জালকে সৃষ্টি করে। তোমরা ছবিতে দেখো, এই তন্তু নিলয়ের দেওয়ালের ভিতর এন্ডোকার্ডিয়ামের ঠিক পিছনে অবস্থান করে। এই তন্তু বিশেষায়িত হৃৎপেশী কোষ দ্বারা গঠিত, যা খুব দ্রুত এবং কার্যকরভাবে হৃৎক্রিয়াকে হৃৎপিণ্ডের অপরাপর কোষসমূহের সাথে পরিবাহিত করতে পারে। আজ এসিনিউক্লিক তন্তুগুলো স্বতঃপ্রণোদিত হয়ে হৃৎপিণ্ডের সান্দিক সংকোচন প্রসারণের কার্যক্রম পরিচালনা করে এবং হৃদস্পন্দনের হার নিয়ন্ত্রণ করে। এসি নোড যখন কাজ করে না, এভি নোড তখন হৃৎপিণ্ডের গতি উৎপাদক হিসাবে কাজ করে। এভি নোডের কাজ বন্ধ হলে পারকিনজিয়াস গতি উৎপাদনে ভূমিকা রাখে। এসি নোডের উত্তেজনা ছাড়া এভি নোডের স্বাভাবিক প্রক্ষেপণ গতি মিনিটে হলো 40 থেকে 60 বার, অর্থাৎ প্রতি মিনিটে এরা কতবার? 40 থেকে 60 বার। এভাবে হৃদস্পন্দনের ক্ষেত্রে অলিন্দদ্বয় সংকুচিত হয়ে পরবর্তী মুহূর্তে নিলয়দ্বয়কে প্রসারিত করে ও রক্ত অলিন্দ থেকে নিলয়ে প্রবেশ করে। ঠিক এইভাবেই আবার নিলয়ের সংকুচিত হয়। পারকিনজি তন্তু এই সংকোচক উত্তেজনা নিলয়ের টিস্যুতে কি করে পরিবহন করে, ফলে যে বল সৃষ্টি হয় তার হৃৎপিণ্ড হতে রক্তকে বাইরে বের করে দিতে সাহায্য করে। যদি আমরা এর কাজগুলো একটু দেখি, হৃৎপিণ্ডের বিশেষ সহযোগী টিস্যুগুলোর মাধ্যমে বৈদ্যুতিক তরঙ্গ প্রবাহের গতিরূপ যদি আমরা দেখি, তাহলে কি হয় যে প্রথমে এসি নোড থেকে যাচ্ছে এভি নোড থেকে যাচ্ছে বান্ডেল অফ হিস এবং তারপরে যাচ্ছে পারকিনজি তন্তুতে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ কার্ডিয়াক সাইকেল আলোচনা করলাম। এটা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা এখন একটু দেখব। Our heart is an important component of cardiovascular system. It creates pressure every time it beats. This pressure moves the blood to every cell in our body. Now let us see what is cardiac cycle. The sequence of events in a single heartbeat is known as cardiac cycle. This cycle involves the systole or contraction and diastole or relaxation of atria and ventricles. Look at this figure. In this, you can make out that all the 4 chambers of heart are in relaxed stage, that is, joint diastole stage. Now you will observe here that bicuspid and the tricuspid valves are open. So what will happen? The blood will flow from the pulmonary vein and vena cava to left and right atrium respectively. Right? Now, the arterial systole is initiated when SA node sends out an electric signal. During arterial systole, the atria undergoes a continuous contraction which forcefully passes the blood into the ventricles through tricuspid and the bicuspid valves. Ventricular systole begins when ventricles are filled with blood. The AV node, as shown here, picks up the signal and then conducts it throughout the ventricles. This stimulates the ventricular contraction, and as the ventricular contraction increases, the ventricular pressure causes the closure of AV valves. Now this continuous contraction causes the further increase in ventricular pressure. What will happen because of this? It will open the semilunar valves and the blood flows into the pulmonary artery and the aorta. Now this closing of AV valves here results in producing the first heart sound, lub. Now observe here that ventricles are in relaxed state now. During ventricular diastole, the ventricles relax, arterial pressure falls, and blood begins to flow back into the ventricles. This reversal of pressure causes the semilunar valves to shut, producing the second heart sound, dub. So now you know what produces the sound lub-dub. Meanwhile, the atria have been filling with the blood, and as the ventricles relax, blood flows from the atria into the ventricles, forcing the AV valves to open again. শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই 4টি ধাপ এখানে দেখলে এবং তোমরা বুঝতে পারলে। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো।
আমরা এখন তিনটি বিষয় নিয়ে অনেক আলোচনা করলাম। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন একটু নিজেকে যাচাই করি। আমরা এতক্ষণ কি শুনলাম, কি বুঝলাম সেটা একটু যাচাই করে দেখি। চলো, যদি আমরা নিজের প্রশ্নের উত্তরগুলো দিতে পারি তাহলে আমরা বুঝবো যে আজকের পাঠ আমরা ভালোভাবে শুনেছি এবং মনোযোগের সাথে শুনেছি। তো চলো দেখি নিজের প্রশ্নগুলোর উত্তর দিতে পারি কিনা। হৃৎপিণ্ডের অবস্থান কোথায়? হৃৎপিণ্ডের আকার ও আকৃতি কেমন? হৃৎপিণ্ডের আবরণের স্তরগুলোর নাম বলি। হৃৎপিণ্ডের প্রাচীরের স্তরগুলোর নাম বলি। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সমূহের নাম বলি। হৃৎপিণ্ডের গাঠনিক উপাদান সমূহ কি কি? হৃৎপিণ্ডে কয় ধরনের কপাটিকা থাকে? কপাটিকাগুলোর নাম কি কি? হৃদস্পন্দন কাকে বলে? লাফ ও ডাব কি? পেসমেকার কি? সংরক্ষিত পেসমেকার কোনটি? হৃদচক্র কি? হৃদচক্র সম্পন্ন হতে কত সময় লাগে? আমরা যদি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারি তাহলে বুঝবো যে আজকে আমার পাঠদান সার্থক হয়েছে এবং তোমরা আজকের পাঠকে যথাযথভাবে গ্রহণ করেছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ছোট্ট দুটো বাড়ির কাজ দিয়েছি, তোমরা দেখো। প্রথমটি হলো এসএ নোট ও এভি নোটের মধ্যে পার্থক্য লিপিবদ্ধ করব আমরা। 2 নম্বর হলো হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করব এবং এর বিভিন্ন অংশগুলো লেবেল করব। আমি আশা করছি তোমরা প্রত্যেকেই বাড়িতে এই কাজ দুটো করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি। আগামী ক্লাসের জন্য তোমরা পাঠ্যপুস্তকে একটু দেখে আসবা। আগামী ক্লাসে আমরা আলোচনা করব রক্ত সংবহন প্রক্রিয়া, রক্তচাপ নিয়ন্ত্রণে বেরোরিসেপ্টর ও আয়তন রিসেপ্টরের ভূমিকা। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। কারণে অকারণে বাড়ির বাইরে তোমরা বের হও না। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। তোমাদের সকলকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ। তোমাদের সকলকে অভিনন্দন এবং সালাম, আসসালামু আলাইকুম জানিয়ে ক্লাস শেষ করছি।